এরপরে আমরা আসি লেন্স। লেন্স বললেই আমাদের মাথায় আসে যে আমরা যে চশমা দেখি বা ক্যামেরার যে লেন্স, এই জিনিসগুলা। তো লেন্সেরও একটা সংজ্ঞা আছে, সেটা হলো দুটি গলীয় অথবা একটি গলীয় ও একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স এবং দর্পণের ক্ষেত্রে পার্থক্য হবে, দর্পণের অপর একটা পৃষ্ঠে প্যারা লাগানো থাকে, যেটা লেন্সের ক্ষেত্রে থাকে না। লেন্সের ক্ষেত্রে দুটো গলীয় তলও থাকতে পারে, অথবা একটা গলীয় একটা সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ থাকতে পারে। কোনো স্বচ্ছ প্রতিসারক অবশ্যই সেটার প্রতিসারণ ক্ষমতা থাকতে হবে, আলোক রশ্মিকে প্রতিসরিত করার ক্ষমতা থাকতে হবে, এবং এই মাধ্যমকেই বলা হবে লেন্স। লেন্স সাধারণত তৈরি হয় কাঁচ, কোয়ার্টজ, প্লাস্টিক ইত্যাদি দিয়ে। এরপরে আসি লেন্স কত প্রকার। লেন্স প্রধানত দুই প্রকার। আমরা দেখেছি দর্পণও সাধারণত দুই প্রকার। লেন্স প্রধান দুই প্রকার লেন্সের মধ্যে আছে উত্তল বা অভিসারী, অবতল বা অপসারী। সেম হচ্ছে দর্পণের মতো, দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণ বা অবতল দর্পণ, আর লেন্সের ক্ষেত্রেও উত্তল লেন্স বা অবতল লেন্স। আবার উত্তল লেন্সকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে উভয় উত্তল। উভয় উত্তল লেন্সটা হবে এরকম, আমি একটু ভালো করে আঁকলে, এই উভয় পৃষ্ঠ থেকে আলো প্রতিসরিত হতে পারবে, এজন্য এটা হচ্ছে উত্তল দর্পণ হবে। সমতল উত্তল লেন্সটা দেখতে হবে, এক পৃষ্ঠ সমতল থাকবে, অপর পৃষ্ঠ এভাবে উত্তল থাকবে, এবং এই পৃষ্ঠ থেকে আলো প্রতিসরিত হতে পারবে। অবতল উত্তল লেন্সটা হবে এক পৃষ্ঠ অবতল এবং অপর পৃষ্ঠ হবে উত্তল। এটা অবতল পৃষ্ঠ, এখান থেকেও হচ্ছে আলো প্রতিসরিত হতে পারবে, এবং এই পৃষ্ঠ থেকেও আলোক রশ্মি প্রতিসরিত হতে পারবে। এরপরে আসি অবতল লেন্স। অবতল লেন্সও ঠিক একইভাবে তিন প্রকার। এটা হচ্ছে উভয় অবতল, মানে উভয় পৃষ্ঠই অবতল। উভয় অবতল লেন্সটা আমরা যদি দেখি, তাহলে উভয় অবতল লেন্সটা হবে এরকম, এর উভয় পৃষ্ঠই হচ্ছে আলোক রশ্মিকে প্রতিসরিত করতে পারবে। সমতল অবতল ঠিক উত্তল লেন্সের মতোই ওরকম, একটা পৃষ্ঠ হচ্ছে সমতল থাকবে এবং অন্য একটা পৃষ্ঠ অবতল থাকবে। এটা হচ্ছে একটা সমতল অবতল লেন্স। আর একটা হচ্ছে উত্তল অবতল লেন্স। উত্তল অবতল লেন্সটা একটা পৃষ্ঠ উত্তল আর একটা পৃষ্ঠ অবতল, যেটা হচ্ছে উত্তল অবতল, অবতল উত্তল সেম জিনিস। পরবর্তী স্লাইডে যাই। এবার আসি আলোক রশ্মির বৈশিষ্ট্য। একটি সমসত্ব মাধ্যমে আলোক রশ্মিগুলো সরলরৈখিক হয়, এটা আমরা একদম শুরুতেই দেখে এসেছি। দুটি ভিন্ন মাধ্যমে বিভেদ তলে আলোক রশ্মি বেঁকে যেতে বা দুটি রশ্মিতে ভাগ হয়ে যেতে পারে, এটাও আমরা আগের স্লাইডগুলোতে দেখেছি। দুটি মাধ্যমের বিভেদ তলে প্রতিফলিত বা শোষিত হতে পারে, এই জিনিসটা দেখতে হবে যে আলোক রশ্মি বিভেদ তলে শোষিতও হতে পারবে। আমরা এতক্ষণ শুধুমাত্র প্রতিফলিত বা প্রতিসরিত হতে পারে এটা জেনেছি, আলোক রশ্মি শোষিতও হতে পারে। এরপরে আমরা আসি লেন্স শনাক্তকরণ। যে একটা লেন্স যে সেটা উত্তল না অবতল, এটা আমরা কি করে বুঝতে পারি? লেন্স শনাক্তকরণের জন্য লেন্সের সামনে খুব কাছাকাছি একটি আঙুল রেখে অপর দিক থেকে দেখলে যদি আঙুলের সোজা ও বিবর্ধিত বিম্ব গঠিত হয়, তাহলে সেই লেন্স হচ্ছে উত্তল। আর যদি সোজা কিন্তু খর্বিত বিম্ব গঠিত হয়, তাহলে সেই লেন্স হচ্ছে অবতল। অর্থাৎ আঙুলটা যদি ছোট দেখায় তাহলে সেটা ধরে নেব অবতল লেন্স, এবং আঙুলটা যদি খুব বড় দেখায় তখন সেটা হচ্ছে উত্তল লেন্স। এটাই হচ্ছে মনে রাখার নিয়ম। এটা তোমার প্রশ্নে আসতে পারে যে তোমার হচ্ছে কোনো লেন্সের খুব নিকটে তুমি যদি একটা আঙুল রাখো, তাহলে বস্তুকে তুমি কেমন দেখবে, এবং এর উপর ভিত্তি করে তোমাকে উত্তর দিতে হবে যে তোমার লেন্সটা কি উত্তল ছিল নাকি অবতল ছিল। এবার হচ্ছে বিভিন্ন দৃষ্টি ত্রুটি, এখানে বানানটা একটু ভুল, এক কথায় বললে দৃষ্টি ত্রুটি বা আমরা সাধারণত বলে থাকি চোখের সমস্যা। এক্ষেত্রে কি কি লেন্স ব্যবহার করা হয় এই সমস্যাগুলো সমাধানের জন্য? প্রথমে হচ্ছে মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি। মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি বলতে হচ্ছে যে বস্তু মানে ব্যক্তি কাছের জিনিস খুব ভালোভাবে দেখতে পারে কিন্তু দূরের দৃষ্টি
দেখতে পারে না, দূরের বস্তু দেখতে পারে না, সেক্ষেত্রে হচ্ছে অবতল লেন্স ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি। ব্যক্তি হচ্ছে যখন দূরের বস্তু খুব ভালোভাবে দেখতে পারে কিন্তু কাছের বস্তু দেখতে তার অসুবিধা হয়, তখন সেটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি। এক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়। এরপরে আছে প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়া একটা জটিল চোখের সমস্যা, যেখানে মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া দুটোই একসঙ্গে মিক্স হিসেবে ধরা হয়। এক্ষেত্রে বাইফোকাল লেন্স ব্যবহৃত হয়। এরপরে আছে অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজমটাও একটি জটিল চোখের সমস্যা। এক্ষেত্রে হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয়। এই দৃষ্টি ত্রুটির এই লেন্সগুলোর ক্ষেত্রে এই হ্রস্বদৃষ্টি এবং দীর্ঘদৃষ্টি এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে হচ্ছে এই অবতল লেন্স এবং উত্তল লেন্সের ব্যবহার এই দুটো পরীক্ষায় আসতে পারে, তোমরা খুব ভালো করে এই দুটো মনে রাখবে। তো আমরা আসি হচ্ছে বিম্ব কি জিনিস। আমরা এতক্ষণ লেন্স এবং দর্পণ নিয়ে আলোচনা করেছি। লেন্স এবং দর্পণের একটা মুখ্য বিষয় হচ্ছে এরা বিম্ব তৈরি করে, অর্থাৎ আমাদের বস্তুকে দেখতে সাহায্য করে। তো বিম্ব জিনিসটা বুঝতে হলে আমাদের এখানে একটা আমি দর্পণ আঁকি। ধরি এটা একটা উত্তল দর্পণ, এটার ভিতরের পৃষ্ঠে হচ্ছে প্যারা লাগানো। এই দর্পণের উপর যখন আলোকরশ্মি হচ্ছে আপতিত হবে, হয়ে এগুলো হচ্ছে প্রতিফলনও হবে। এই যে আপতিত হলো এবং পরবর্তীতে প্রতিফলিত হচ্ছে, এবং এদের যদি পেছনে একটা বিন্দুতে টেনে মিলানো হয় তাহলে এখানে যে বস্তু থেকে আলো আসছে সে বস্তুর একটা প্রতিবিম্ব বা বিম্ব তৈরি হবে। এটা হচ্ছে বস্তুর বিম্ব। এরকম যদি অনেক হাজার অসংখ্য আলোকরশ্মি এসে পড়ে তখন এখানকে একটা বস্তুর একটা মূল বিম্ব বা প্রতিবিম্ব তৈরি হবে। বিম্বর ক্ষেত্রে বিম্ব হয় সাধারণত বাস্তব বা ধনাত্মক বিম্ব, অবাস্তব বা ঋণাত্মক বিম্ব। তো বাস্তব এবং অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য আমরা লক্ষ্য করলে দেখতে পাবো। প্রতিফলিত বা প্রতিসরিত আলোকরশ্মির প্রকৃত মিলনের ফলে বাস্তব বিম্ব গঠিত হয়। যখন এটা আমি যে এখানে আলোকরশ্মিটার যে পেছনে ডট ডট দিয়ে মিলিয়েছি, তার মানে এটা প্রকৃত অর্থে একত্রিত হয়নি বা মিলিত হয়নি, আমি এটাকে হচ্ছে কল্পিতভাবে এক জায়গায় নিয়ে এসেছি। তো এটা হবে একটা অবাস্তব বিম্ব। আর যখন আলোকরশ্মিটা নিজেই এসে মিলবে তখন সেটা হবে প্রকৃত বা বাস্তব বা ধনাত্মক বিম্ব। তো এখানে তাই বলা হয়েছে প্রতিফলিত বা প্রতিসরিত আলোকরশ্মির প্রকৃত মিলনের ফলে বাস্তব বিম্ব গঠিত হয়। বাস্তব বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। অবতল দর্পণ, উত্তল লেন্স এই বিম্ব তৈরি করে। তাহলে খেয়াল রাখতে হবে অবতল দর্পণ এবং উত্তল লেন্স এই দুইটা জিনিস হচ্ছে বাস্তব বা ধনাত্মক বিম্ব গঠন করে। আমি আবার বলছি, অবতল দর্পণ এবং উত্তল লেন্স। এবারে আসি অবাস্তব বা ঋণাত্মক বিম্বে। অবাস্তব বিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত রশ্মিগুলো প্রকৃত মিলন হয় না। আমি এখানে যা দেখিয়েছি এখানে প্রকৃত মিলন হয় না, চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। এটা মাথায় রাখতে হবে, অবাস্তব বিম্বকে কখনো পর্দায় ফেলা যাবে না। সব রকম দর্পণ ও লেন্সে অবাস্তব বা ঋণাত্মক বিম্ব তৈরি হতে পারবে। এরপরে আসি কিছু মজার তথ্যগুলোর মধ্যে হচ্ছে শূন্যস্থানের আলোর বিচ্ছুরণ হয় না। আমরা এর আগেই দেখে এসেছি প্রতিসরণের ক্ষেত্রে আলোর মাধ্যমের প্রয়োজন হয়। তো শূন্যস্থানে আমরা জানি কোনো মাধ্যমই থাকবে না, মানে সেখানে একদম হোয়াইট ফাঁকা থাকবে, সেক্ষেত্রে আলোর বিচ্ছুরণ, প্রতিফলন, প্রতিসরণ কিছুই হওয়া সম্ভব হবে না। এরপরে আসি পরিষ্কার আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলের বিভিন্ন অণু কর্তৃক সূর্যালোকের বিক্ষেপণের জন্য। বিক্ষেপণ জিনিসটা কিরকম, যে সূর্যের আলো এসে পড়বে আর এটাকে এরকম ছড়িয়ে দেবে বিভিন্ন জায়গায়, এটাই হচ্ছে বিক্ষেপণ। ধরো এখানে একটা আলোকরশ্মি পড়লো, তো বায়ুমণ্ডলের বিভিন্ন অণু কর্তৃক সূর্যালোকের বিক্ষেপণের জন্য আমরা পরিষ্কার আকাশকে নীল দেখি। বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়, যেমন আমরা অ্যাম্বুলেন্সে দেখি যে ওর যে লাইটটা থাকে ওটা লাল রঙের হয়। লাল আলো ব্যবহার করা হয় কারণ লাল আলোর বিক্ষেপণ
কম। মানে আমি যদি কুয়াশা যখন মানে কুয়াশা থাকবে তখনও লাল আলোটাকে বিক্ষেপণ কমের কারণে দেখা যাবে। এই কারণে হচ্ছে বিপদ সংকেতের ক্ষেত্রে লাল আলো ব্যবহার করা হয়। আমাদের চোখে চন্দ্র ও সূর্যের আকার একই মনে হয়। কেন মনে হয়? কারণ চন্দ্র ও সূর্য আমাদের চোখে প্রায় সমান বীক্ষণ কোণ তৈরি করে। এবার আসি বীক্ষণ কোণ জিনিসটা কি। ধরলাম এটা আমাদের চোখ, এবার বস্তু থেকে আগত, ধরলাম এটা আমাদের চোখ, এবার বস্তু থেকে আগত আলোক রশ্মি আমাদের কোণের ক্ষেত্রে আমাদের চোখে একটা কোণ তৈরি করে এরকম। এখানে হচ্ছে বস্তুটা, তো আমরা যে কোণে বস্তুটা দেখে থাকবো ওটাই হচ্ছে বীক্ষণ কোণ। তো চন্দ্র ও সূর্য আমাদের চোখে প্রায় সমান বীক্ষণ কোণ তৈরি করে, এর জন্য আমরা দুটোকে আকাশে সেম রকমের দেখি, যে চাঁদ এবং সূর্য দুটো সেম আকারের, কিন্তু অ্যাকচুয়ালি কি সেম না, কারণ সূর্য চাঁদের থেকে অনেক গুণ বড়। এরপরে আরো কিছু তথ্য দেখতে পাই। এটা হচ্ছে একটু বড় করি। মূল বর্ণ হচ্ছে 7টা। আমরা আশেপাশে যাই দেখি না কেন, যে বর্ণেরই দেখি না কেন, এই সব বর্ণই কিন্তু মূলত 7টা বর্ণের মিশ্রণে তৈরি। বর্ণগুলোকে হচ্ছে যদি দেখি ইংলিশে লিখলে একসঙ্গে ভিভস লেখা হয় VIBGYOR, আর বাংলায় বললে বেনি আ সহ কলা। এবার এই বেনি আ সহ কলায় কি হয় দেখি। বেগুনি, মূল বর্ণ 7টা, সেটা হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এরপরে হচ্ছে আসি মৌলিক বর্ণ 3টা মৌলিক বর্ণ কি কি? এটা হচ্ছে আসমানি, লাল, সবুজ। আর এর মধ্যে হচ্ছে মধ্যবর্ণ, এই 7টা বর্ণের মধ্যে মধ্যবর্ণ বলা হবে হলুদ রঙকে। মধ্যবর্ণ কেন বলা হয় এর জন্য হচ্ছে আমাদের আবার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে চলে যেতে হবে, এত জটিল আমরা করছি না, শুধুমাত্র আমাদের জানলেই চলবে যে মধ্যবর্ণ হচ্ছে হলুদ। এরপরে আসি এই অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে। প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে সাদা আলোর যৌগিক প্রকৃতি কে আবিষ্কার করে? এটার অ্যান্সার হবে বিজ্ঞানী নিউটন। এরপরে আসি বিশুদ্ধ বর্ণ কয়টি? আমি একটু আগেই দেখিয়েছি 7টি। এরপরের প্রশ্নটা হচ্ছে দীর্ঘদৃষ্টি সম্পন্ন লোকদের কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? দীর্ঘদৃষ্টি সম্পন্ন লোকদের ক্ষেত্রে কি লেন্স ব্যবহার করা হয়? এটার ক্ষেত্রে হবে উত্তল লেন্স। পরের স্লাইডে যাই। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দৃষ্টান্ত 9 কোনটি? আমি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পড়ানোর সময় উদাহরণ দিয়েছি। হীরকের উজ্জ্বলতা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ। নিম্ন মরীচিকা, এটা মানে যে কোনো ধরনের মরীচিকাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ। তাহলে আমাদের অ্যান্সার হবে রংধনু। এরপরে আসি আপাতন কোণ সংকট কোণের সমান হলে প্রতিসরণ কোণ কত? সংকট কোণ এবং আপাতন কোণ যদি সমান হয় তাহলে প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হবে এটা আমি পূর্বের স্লাইডে আলোচনা করেছি। এরপরে আসি প্রাথমিক বর্ণ 9 কোনটি? আমরা জানি প্রাথমিক বর্ণ হচ্ছে 3টার মধ্যে বর্ণ হবে না হচ্ছে বেগুনি। এরপরে আসি ভৌত আলোক বিজ্ঞানে। ভৌত আলোক বিজ্ঞানের শুরুতেই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম জেনে নিব। ভৌত আলোক বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব রয়েছে, তত্ত্বগুলোর মধ্যে হচ্ছে আলোর কণিকা তত্ত্ব, মানে হচ্ছে আলো মানে কণা কণা আকারের একটা জিনিস, এটা বোঝাইছে। তো এই আলোর কণিকা তত্ত্ব আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী নিউটন। আলোর তরঙ্গ তত্ত্ব অর্থাৎ আলো এক প্রকার তরঙ্গ, এটা আবিষ্কার করেন বিজ্ঞানী হাইগেন্স। ইথারের অস্তিত্ব নেই, এই আবিষ্কারটা করেন হচ্ছে মাইকেলসন মরলি। এরপরে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্সওয়েল। এরপরে হচ্ছে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ, এটাও আবিষ্কার করেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন ম্যাক্স প্লাঙ্ক। আলোর ব্যতিচার আবিষ্কার করেন টমাস ইয়াং। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম। এরপর আসি বিভিন্ন তরঙ্গ অর্থাৎ আলোক তরঙ্গ বা বেতার তরঙ্গ বা এই ধরনের তরঙ্গগুলো, এইগুলো নিঃসরণের কারণ। তরঙ্গের মধ্যে হচ্ছে বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ, অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, এক্স-রে। এবং এই তরঙ্গ বা রশ্মিগুলোকে আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে
আলাদা করা হয়। তরঙ্গ দৈর্ঘ্যগুলো একটু তোমাদের ক্ষেত্রে অপ্রয়োজনীয় দেখে আমি এগুলো স্লাইডে রাখিনি। শুধুমাত্র বেতার তরঙ্গ কিভাবে তৈরি হয় বা নিঃসরণ হয় সেই জিনিসটা জানতে হবে। খুবই ক্ষুদ্র শক্তির পরিবর্তনের জন্য বা স্পন্দিত তড়িৎ প্রবাহের কারণে হচ্ছে বেতার তরঙ্গ নিঃসরণ হয়। মাইক্রোওয়েভ তরঙ্গ দ্বিপরমাণুর ঘূর্ণনের জন্য মাইক্রোওয়েভ তরঙ্গ নিঃসৃত হয়। অবলোহিত রশ্মি খুব ক্ষুদ্র শক্তির পরিবর্তনের জন্য বা ত্রিপরমাণুর কম্পনের কারণে অবলোহিত রশ্মি নির্গত হয়। অতিবেগুনি রশ্মি উচ্চ শক্তির পরিবর্তনের জন্য অতিবেগুনি রশ্মি নির্গত হয়। এই বেগুনি রশ্মিকে আমরা অনেক সময় আল্ট্রাভায়োলেট বা ইউভি রশ্মি নামেও চিনি। এরপরে হচ্ছে দৃশ্যমান আলো। দৃশ্যমান আলো পরমাণুস্থ ইলেকট্রনের উত্তেজিত অবস্থা থেকে স্থায়ী অবস্থায় ফিরে আসার সময় দৃশ্যমান আলো নির্গত হয়। আর হচ্ছে এক্স রে, উচ্চ শক্তির ইলেকট্রন দ্বারা ভারী মৌলের পরমাণুকে আঘাত করলে এক্স রে উৎপন্ন হয়। তো এই ছকে যতটুকু ইনফরমেশন আছে অতটুকু ইনফরমেশন মাথায় রাখলে এটা তোমাদের পরীক্ষার জন্য কাজে দিবে। পরে আছে আলোর তত্ত্বসমূহের সাহায্যে বিভিন্ন ঘটনার ব্যাখ্যা। যেমন হচ্ছে আলোর কণিকা তত্ত্ব, এটা দিয়েছেন বিজ্ঞানী নিউটন। নিউটনের মতে এই কণিকা তত্ত্বের সরলরৈখিক গতি, মানে আলোর যে কণাগুলো উনি যে কণাগুলো দ্বারা আলোর এই তত্ত্ব ব্যাখ্যা করেন সেখানে দেখিয়েছেন যে এই কণাগুলো সবসময় সরল রেখায় বা সরলরৈখিক গতিতে চলে। এর ফলে হচ্ছে উনি প্রতিফলন এবং প্রতিসরণ ব্যাখ্যা করতে পারেন, বা এই তত্ত্ব দিয়ে আলোর প্রতিফলন এবং প্রতিসরণ ব্যাখ্যা করা যায়। এরপরে হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব, অর্থাৎ আলো এক প্রকার তরঙ্গ এবং আলোর এই ওয়েভ ফর্মে হচ্ছে চলে। এটা আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী হাইগেন্স, এবং হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব দিয়ে আলোর প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন এই চারটা ঘটনা কি হচ্ছে ব্যাখ্যা করা যায়। এরপরে আছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, এটা আবিষ্কার করেন ম্যাক্সওয়েল, এবং এই তড়িৎ চুম্বকীয় তত্ত্ব দিয়ে সমবর্তন এই বিষয়টাকে হচ্ছে ব্যাখ্যা করা যায়। কোয়ান্টাম তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক এবং আইনস্টাইন এই দুজনেরই অবদান আছে, তবে কোয়ান্টাম তত্ত্বের জনক হিসেবে ম্যাক্স প্ল্যাঙ্ককেই ধরা হয়। তো ম্যাক্স প্ল্যাঙ্কের এই কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে কৃষ্ণবস্তুর বিকিরণ, ফটোতড়িৎ ক্রিয়া, মৌল কর্তৃক উৎপন্ন বর্ণালী এবং কম্পটন ক্রিয়া, রমন ক্রিয়া এই বিষয়গুলো হচ্ছে ব্যাখ্যা করা হয়। এরপরে স্লাইডে যাই। ভৌত আলোক বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এটা মাথায় রাখতে হবে, দ্বিচির পরীক্ষা। চির জিনিসটা বলতে খুব সূক্ষ্ম ছিদ্র বোঝানো হয়েছে, এবং দ্বিচির বলতে ওনার পরীক্ষায় ব্যবহৃত খুব ক্ষুদ্র ক্ষুদ্র দুটি ছিদ্রকে মানে বোঝানো হয়েছে। তো দ্বিচির পরীক্ষার প্রথম যে বিষয়টা আমরা দেখব, দ্বিচির পরীক্ষা থেকে দেখা যায় যে আলোর ব্যতিচার ঘটে। আলোর ব্যতিচারটা যদি আমি ব্যাখ্যা করতে যাই তাহলে এই চিত্রটা আমরা দেখতে পারি। এই চিত্রের মধ্যে দেখানো হচ্ছে এটা একটা আলোর উৎস, এটা হচ্ছে উৎস, এবং এখানে প্রথমে হচ্ছে একটা চির রাখা আছে এস, এই যে এই জায়গাটা, এবং পরবর্তী একটা ধাপে এখানে দুটো চির রাখা আছে। তো আলোকে যখন এই উৎস থেকে এর মধ্য থেকে প্রেরণ মানে যেতে দেওয়া হয়, তো আলোকে যখন উৎস থেকে এই সরু চিরের মধ্য থেকে যে মানে পরিচালন করা হয়, তখন দেখা যাচ্ছে যে আলোক রশ্মি পরবর্তী যে দুটো চির রাখা আছে এর মধ্যে থেকে যখন অতিক্রম করে তখন একটা আরেকটাকে হচ্ছে ওভারল্যাপ করে, এবং এর ফলে এখানে ব্যতিচার সৃষ্টি হয়। ব্যতিচার জিনিসটা হচ্ছে একটা ছায়ার মতো একটা অবস্থা তৈরি হয়, সেখানে একটা জায়গায় হচ্ছে খুব অন্ধকার থাকবে, একটা জায়গায় খুব উজ্জ্বল থাকবে, আবার একটা জায়গায় অন্ধকার থাকবে, এবং আরেকটা জায়গায় উজ্জ্বল একটা ছায়ার মতো ঘটনা তৈরি হবে। এই জিনিসটাই মূলত হচ্ছে ব্যতিচার। ব্যতিচার দুই ধরনের, এটা মাথায় রাখতে হবে। ব্যতিচার হবে দুই ধরনের, একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, অর্থাৎ যে জায়গাটা একটু অন্ধকার হয়ে যাবে সেটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, এবং যে জায়গাটা একটু উজ্জ্বল হবে সেটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। আলো এক প্রকার তরঙ্গ, তা হচ্ছে এই পরীক্ষা থেকে প্রমাণিত হয়। তাহলে আলো এক প্রকার তরঙ্গ, এটা প্রমাণিত হয় কার পরীক্ষা থেকে? প্রশ্নে আসলে আমরা বলবো থমাস ইয়াং এর দ্বিচির পরীক্ষা থেকে। এরপরে আসি দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক।
তো দশা পার্থক্য আর পথ পার্থক্য কি, এক্ষেত্রে আমরা আলোর যে তরঙ্গ সেটা আঁকি। এখানে একটা তরঙ্গ আঁকলাম আমি, এটা একটা পূর্ণ তরঙ্গ। তো এই তরঙ্গের হচ্ছে দশা পার্থক্য হচ্ছে তরঙ্গের এই যে সর্ব উপরের যে বিন্দু থেকে সর্বনিম্ন এই বিন্দু দুটোর মধ্যে যে পার্থক্য, এটাই হচ্ছে তার দশা পার্থক্য। মানে তার এই একদম চূড়ান্ত দশা থেকে একদম এই নিম্নের দশা, এই অবস্থার যে পার্থক্য, এটাই হচ্ছে তার দশা পার্থক্য। এবং পথ পার্থক্য হচ্ছে, আমি এই শুরুর জায়গাটাকে যদি এ লিখি, এই জায়গাটাকে যদি বি লিখি, এই পুরো জায়গাটাই হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। ভাইয়া একটু পথ পার্থক্য আমি একটু দেখি বইয়ে। দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের একটা আলোকে তরঙ্গ দৈর্ঘ্য আঁকতে হবে। তো এক্ষেত্রে আমরা যদি আঁকি, ধরলাম এটা একটা তরঙ্গ, এটা হচ্ছে এ, হচ্ছে বি, এবং তরঙ্গের এই যে শীর্ষবিন্দু থেকে অপর শীর্ষবিন্দু পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে পথ পার্থক্য। সরি, তো হচ্ছে দশা পার্থক্য, একে হচ্ছে যদি ল্যামডা, এই চিহ্নটা হচ্ছে ল্যামডা, এটা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে দশা পার্থক্য সমান সমান আমরা লিখতে পারবো টুয়াইস পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তো পরবর্তী স্লাইডে যাই। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধর্ম। তড়িৎচুম্বকীয় তরঙ্গের ধর্ম হচ্ছে শূন্য মাধ্যমে এদের বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর বেগ, অর্থাৎ তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেগ হচ্ছে আলোর বেগ, বা এটা হচ্ছে আলোর বেগে চলে। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, এটা হচ্ছে সি দিয়ে প্রকাশ করা হয়। তো বেগের যে আমরা সূত্র দেখতে পাই, সেই সূত্রটা হচ্ছে সি ইকুয়াল টু মিউ ল্যামডা। মিউ হচ্ছে এখানে কম্পাঙ্ক এবং ল্যামডা হচ্ছে আলোকের তরঙ্গ দৈর্ঘ্য। তো যে কোনো বিকিরণে যে কোনো বিকিরণ ফোটন নামক কণার সমষ্টি, হচ্ছে আলোর যে কণা তত্ত্ব আছে সেখানেও আলোকে ফোটন আকারে প্রকাশ করা হয়েছে। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ফোটন হচ্ছে অতি ক্ষুদ্র কণা, যার সমষ্টি হচ্ছে আলো। এবার আসি দৃশ্যমান বর্ণালী। বর্ণালী জিনিসটা হচ্ছে অনেকটা, যে আমরা যে আকাশে রংধনু দেখি বা 7টা রঙের সমষ্টি দেখি এরকম, সেটা হচ্ছে আলোর বর্ণালী হিসেবে ব্যাখ্যা করা হয়। তো এই আলোর বর্ণালীতে হচ্ছে 7টা আলো থাকে, এবং এই আলোগুলো হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ভিত্তিতে আলাদা করা হয়। তো 7টা বর্ণ হচ্ছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এদের তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা দেখি, তরঙ্গ দৈর্ঘ্যকে সাধারণত অ্যাংস্ট্রম বা এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এবং বেগুনি বর্ণের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4000 থেকে 4500 অ্যাংস্ট্রম। নীল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4500 থেকে 4800। আসমানি বর্ণটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4800 থেকে 5000। এরপরে হচ্ছে সবুজ, এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5000 থেকে 5500। হলুদ হচ্ছে 5500 থেকে 6000। কমলা হচ্ছে 6000 থেকে 6500, এবং লাল বর্ণের জন্য তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6500 থেকে 7000 অ্যাংস্ট্রম। এই জিনিসগুলা একটু মাথায় রাখতে পারো। এরপরে হচ্ছে বিভিন্ন রকম রশ্মি ও তাদের ব্যবহার, যেমন দৃশ্যমান আলো, এই আলোটা কি কাজে ব্যবহৃত হয়? তো এর ব্যবহার হচ্ছে বস্তুকে দেখা, যে আমরা আশেপাশে যা দেখছি শুধুমাত্র আমাদের দৃশ্যমান আলো আছে দেখি আমরা বস্তুকে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে অবলোহিত আলো। অবলোহিত আলো বা একে আইআরও বলা হয়। এই আইআর সাধারণত চিকিৎসা ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে, ফিজিওথেরাপির ক্ষেত্রে। তো মাংসপেশির ব্যথার চিকিৎসায় বা সৌরচুল্লি বা সৌর হিটারে এই আইআর রশ্মি ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ ব্যবহার করা হয় যোগাযোগের ক্ষেত্রে। অতিবেগুনি বিকিরণ, এটা হচ্ছে বা ইউভি রে ব্যবহার করা হয় নকল ব্যাংক নোট শনাক্তকরণে। এরপর হচ্ছে চিকিৎসা যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণে।
ইউভির একটা বড় গুণ হচ্ছে এটা জীবাণু ধ্বংস করতে পারে। এরপরে হচ্ছে এক্স-রে। এক্স-রে বলতেই আমরা বুঝি যে আমাদের হাত পা ভাঙলে বা আঘাত পেলে আমরা যে এক্স-রে করে থাকি এটাই। তো এক্স-রে হচ্ছে সব থেকে বড় গুণ হচ্ছে চিকিৎসা কাজে বা রোগ নির্ণয়ের জন্য। এরপরে আসি হচ্ছে গামা-রে। গামা-রে হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করতে ব্যবহৃত হয়। এই ছকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছক থেকে নার্সিং এর প্রশ্ন এসে থাকে। এরপরে আসি হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার। সব থেকে কমন একটা প্রশ্ন হচ্ছে আলোকবর্ষ হচ্ছে কিসের একক? এটা হচ্ছে দূরত্বের একক। আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। আলোকবর্ষ শুনলে অনেকটাই মনে হতে পারে যে এটা সময়ের একক, আসলে এটা হচ্ছে দূরত্বের একক। 1 বছরে আলোকরশ্মি যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। বিভিন্ন নক্ষত্রের অবস্থান এবং দূরত্ব প্রকাশের জন্য এই একক ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? আলোকবর্ষ নক্ষত্রের অবস্থান এবং দূরত্ব প্রকাশের জন্য। 1 আলোকবর্ষের যে হিসাবটা যদি খেয়াল করি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপরে হচ্ছে 1 বছরের সেকেন্ড সংখ্যা। তো 1 বছরের সেকেন্ড সংখ্যা যদি হিসাব করা হয় তাহলে 365 দিন, 1 দিনে 24 ঘন্টা, 1 ঘন্টায় 60 মিনিট এবং প্রতি মিনিটে 60 সেকেন্ড। তো এগুলো সবগুলোকে যদি একসঙ্গে গুণ করা হয় তাহলে আমরা যে রেজাল্টটা পাবো এটাই হচ্ছে 1 আলোকবর্ষ সমান দূরত্ব, অর্থাৎ 9.46 × 10⁻12 কিলোমিটার = 1 আলোকবর্ষ। এই যে এখানে লেখাই আছে, এটি দূরত্ব পরিমাপের একক। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। নভমণ্ডলীয় পরিমাপে এই একক ব্যবহার করা হয়। এরপরে আসি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রথম প্রশ্নটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করেন? এখানে হবে বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করেন। এরপর হচ্ছে বেতার তরঙ্গের উৎস কি? অপশনগুলো হচ্ছে সূর্যরশ্মি। বেতার তরঙ্গের উৎস কি? অপশনগুলোর মধ্যে আছে সূর্যরশ্মি, উত্তপ্ত বস্তু, এক্স রশ্মি, অ্যান্টেনার মাধ্যমে দোলায়িত তড়িৎ আধান। অ্যান্সারটা হবে অ্যান্টেনার মাধ্যমে দোলায়িত তড়িৎ আধান। এরপর হচ্ছে শরীরের ব্যথা বেদনা উপশমে নিচের কোন রশ্মিটি ব্যবহৃত হয়? আমি একটু আগে বলেছি অবলোহিত রশ্মি হচ্ছে মাংসপেশির ব্যথা উপশমে ব্যবহৃত হয়। তাহলে শরীরের ব্যথা বেদনা উপশমে অবলোহিত রশ্মি ব্যবহৃত হবে। এরপর হচ্ছে মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিম্নের কোন রশ্মিটি ব্যবহার করা হয়? এটা হবে গামা রশ্মি। মানবদেহের ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মি ব্যবহৃত হয়। এরপর হচ্ছে গাইগার মুলার কাউন্টার দিয়ে কোন রশ্মি শনাক্ত করা হয়? এটা হবে গামা রশ্মি। এই গাইগার মুলার কাউন্টার নিয়ে আমাদের ক্লাস 8 এর যে বই, ওই বইতে সুন্দর একটা তথ্য আছে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং খুব বেসিক একটা জিনিস যে গাইগার মুলার কাউন্টার দিয়ে গামা রশ্মি এটা হচ্ছে শনাক্ত করা হয়। এরপর হচ্ছে আলোকবর্ষ কিসের একক? আমি মাত্রই আলোচনা করলাম, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। তো বন্ধুরা, এই ছিল আজকের লেকচার। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।